স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের ১০০ দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের Z+ নিরাপত্তা। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সতর্ক অবস্থান। বাজারে বিশৃঙ্খলার কারণে কমছে না নিত্যপণ্যের দাম, বললেন অর্থ উপদেষ্টা। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে BSB ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের ৪০০ কোটি টাকা লোপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানীতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতাল লিটরে ঘটে এই ঘটনা। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ আহত শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন দীপু শিকদার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ির উপর দাঁড়িয়ে এভাবেই বিক্ষোভ করেন আহত শিক্ষার্থীরা। এক পর্যায়ে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আহত এক শিক্ষার্থী গাড়ির নিচে আটকে যান। পরে গাড়ি তুলে তাকে বের করা হয়। বুধবার সকাল 11:30টার দিকে জুলাই আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিটোরে দেখতে যান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তোপের মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যান ব্রিটিশ হাইকমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। প্রবলেম বলতে আমরা একটা ওয়ার্ডে ৪৮ জন রোগী, মানে হাঁস ৫ জন দেখা চলে গেছে। আমরা কি ৫ জনগুলি গেছি একটা ওয়ার্ডে? কোনো উপদেষ্টা বা কোনো সমন্বয়ক আসে, তারা তখনই আমাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা করে। এছাড়া আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা নেই। এখন কি সার্জারি এসে আমার ছেলেকে দুধ দেবে? কেন ওনারা আমাকে ওনারা আমাদের নিয়ে কোনো মাথায় ঘামাইতে আসে না। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ওনাদের দাবিটাই হচ্ছে যে ওনাদের সুচিকিৎসার দাবি। ওনারা বলছেন যে ওনারা এখানে এসেছেন, কিন্তু ওনারা যে চিকিৎসা সহযোগিতা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসা সহযোগিতা অত ওনারা পাচ্ছেন না, এটা ওনারা আমাদেরকে জানিয়েছেন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে আছেন সহকর্মী মানিক শিকদার। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, জুলাই আন্দোলনে আহত তাদের স্বজনদের বর্তমান অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। জি, যাবে যেটা বলছিলেন যে আমরা দুপুর 12টার থেকে যে চিত্রটা দেখছিলাম, উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা আসার পর কিছু রোগীদের সাথে দেখা করেছিলেন এবং বাকি যারা রোগীরা ছিলেন 4 তলায় তাদেরকে 3 তলায় তাদের সাথে দেখা না করার কারণেই কিন্তু মূলত এখানে অবস্থান নিয়েছেন রোগীরা। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে অসংখ্য মানুষের ভিড় এবং আমরা দেখতে পাচ্ছি রোগীরা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং বেশ কিছু রোগীরা তারা তাদের বেড পর্যন্ত এখানে নিয়ে এসেছেন। আমরা এখানে একজন রোগীর সাথে আমরা কথা বলতে চাই, যেটা আপনি কোথা থেকে এসেছেন? আমি বগুড়া থেকে আসছি। এসেছি। আমার নাম মোস্তফা কামাল। কি কারণে আপনারা এখানে এসেছেন এবং আজকে কেন আপনার রাস্তা? আজকে তো বেডে থাকার কথা আপনার। আমাদের কিছু দাবি আছে, দেশের
ইয়ের সঙ্গে উপদেষ্টাদের সঙ্গে কিছু দাবি ছিল আছে, সেই দাবিগুলো বলার কারণে আমরা এই রাস্তাতে নামছি। কি দাবিটা কি আমাদের দাবি আছে 5-6টা দাবি আছে, সেগুলো দাবি আমরা সবাই মিলে সেটা বলতে চাই। আচ্ছা, ওনারা যেটা বলছেন যে ওনাদের বেশ কিছু দাবি আছে এবং দাবিগুলো সবাই মিলে বসতে চায়। আমরা যদি একটু সামনের দিকে এগোই আমরা দেখতে পাবো যে চিত্রগুলো কি হচ্ছে এখানকার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু রোগী তারা রাস্তায় তাদের বেড পর্যন্ত নিয়ে এসেছে এবং রোগীর যারা অভিভাবক আছেন বা আত্মীয় স্বজন যারা আছেন তারাও রোগীদের সেবা শুশ্রূষা করছেন সেটা রাস্তায় দাঁড়িয়ে। এছাড়া আমরা এখানে দেখেছি ওনারা যেটা বলছেন, বিশেষ করে যারা এখানে আন্দোলন করছেন, যে কোনোভাবেই হোক উপদেষ্টা, অন্ততপক্ষে 4 জন উপদেষ্টা যাদের আন্দোলনের ফসল হিসেবে যারা উপদেষ্টা হয়েছেন সেই সব উপদেষ্টা তাদের সাথে অবশ্যই দেখা করতে হবে। আমরা দেখেছি এখানে ছাত্র সমন্বয়কের একজন আবুল হাসনাত উনি এসেছিলেন এবং এখনও অবস্থান করছেন। হাসনাত এখানকার যারা রোগী আছে এবং স্বজন আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই আন্দোলন থেকে সরে আসার জন্য, এবং চিকিৎসকরা যেটা বারবার বলছেন যে এভাবে যদি তারা রাস্তায় অবস্থান নেয় তাহলে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হবে। তো জাবের, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মানিক। দর্শক, পঙ্গু হাসপাতাল সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। রংপুর বিভাগ থেকে কমপক্ষে 5 জন উপদেষ্টা নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগে বৈষম্য হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে নগরীর লালবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। পরে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রাস্তার দুই পাশেই থেমে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের, আর জেলার সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, 24-এর আন্দোলনের মাস্টারমাইন্ড আক্তার হোসেন সহ রংপুর ও রাজশাহী থেকে কাউকে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি। বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে এই আশা আমাদের ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হচ্ছে, অথচ রংপুর বিভাগ থেকে 1 জন মাত্র উপদেষ্টা দেওয়া হয়নি। আমাদের রংপুরে কোনো উপদেষ্টা না দিয়ে অন্যান্য সব বিভাগে উপদেষ্টা দিয়েছে। আমাদের এই রংপুরে এত বৈষম্য কেন? উত্তরবঙ্গ থেকে অন্তত পক্ষে 4 জন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করব। দুপুর 1:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিষয়ে জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। টাঙ্গাইলে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে, এবং যদি জনগণের পক্ষ থেকে যদি কোনোভাবে আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে তাহলে আমরা এটা খতিয়ে দেখব। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন এবং দীর্ঘ লড়াইয়ে বৃহৎ অংশ এই সরকারের যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশই জনগণের দীর্ঘ লড়াইয়ের অংশ। বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ এমনটা মনে করছেন রাজনীতিবিদরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারের লাগাম টানারও পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শপথ করিতেছি যে বিপ্লবের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনো কাঙ্ক্ষিত সফলতা আসেনি। বিতর্ক আছে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড।
তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন, আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কী কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায়, সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনো ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লিতেই অবস্থান করছেন তিনি। ভারতে তার অবস্থানের 100 দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন। শেখ হাসিনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণই বা কী? তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না, দিল্লিতে তার অবস্থান এমনই আভাস দিচ্ছে। আফসানা নীলার রিপোর্ট। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে জেড++ সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেড++ নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল দেখা, খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা। রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন। তবে 100 দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধশতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি 4তলা বাড়িতে ওঠেন। তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাতবদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম 4 তারা হোটেল ডিপ্লোমেট রেসিডেন্সি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা, এটা মানা হচ্ছে। তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। এদিকে 3 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর। এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই, সেই আলাপ ফাঁস হতেই পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রাম দখল নিয়ে বিতর্কিত সংবাদ ভিত্তিক প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলা। প্রতিবেদনে চট্টগ্রামকে ভারতের দাবি করে এই অঞ্চল দখল করতে মোদী সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করতে দেখা যায় চ্যানেলটির উপস্থাপক বিতর্কিত ময়ূখ রঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশের পর থেকে সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন ময়ূখের এমন মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক। আশরাফ শুভর রিপোর্ট। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তুমুল বিতর্কে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলা। এই ষড়যন্ত্রের ফলে
চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। এমনকি ভারতের এসব কতিপয় মিডিয়া নিয়ে অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। গুজব এবং অতিরঞ্জিত সংবাদের এই মহড়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার এই বেসরকারি টেলিভিশনটি, যেখানে চট্টগ্রাম দখল করতে মোদী সরকারকে তাগিদ দেন উপস্থাপক। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এছাড়া চট্টগ্রামের হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে, তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আতঙ্কে রয়েছে বলেও মন্তব্য করা হয় অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস তিনি সেই আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম নিয়ে ভারতের রিপাবলিকান বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ দেশের নেটিজেনরা। চট্টগ্রামকে আরো অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে মত অনেকের। এছাড়া কোনো স্বাধীন দেশের সীমানা নিয়ে এমন হুমকি দেয় অন্তর্বর্তী সরকার এবং দিল্লি দূতাবাসের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাগরিকরা। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বাহিনীর এই অবস্থান তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সেনানিবাসে বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করে সেনা সদর দফতর। সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে বলে জানানো হয় এ সময়। সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে, সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে, যে কোনো ধরনের পরিস্থিতিতেই যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। শিল্প খাতের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল। অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন। তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। সেনাবাহিনী ও পুলিশের সম্পর্ক নিয়েও কথা বলেন কর্নেল ইন্তেখাব। পুলিশ বাহিনীর সাথে আমাদের সার্বিকভাবে কাজের সম্পর্ক খুবই ভালো। বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তীতে যখন পুলিশ বাহিনী তাদের শুরুতে অনেক সমস্যায় ছিলেন, আমরা চেষ্টা করছি এখনও তাদেরকে পুনরায় কার্যক্ষম করার। সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও উঠে আসে। এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিতর্কিত ব্যক্তিদের নিয়োগে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট। সকালে ঠাকুরগাঁওয়ে বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সব সংস্কারে হাত না দিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে এই সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনারা ব্যর্থ করে। এদিকে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত চক্ষু সেবাদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা অসৎ উদ্দেশ্য নিয়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করেছে। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিতরা প্রশাসন ও মন্ত্রণালয় পরিচালনা করবে তা মেনে নেওয়া যায় না। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে।
সেটা তো হতে পারে না। তিনি সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন। বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। ওমর ফাহিম, একুশে টেলিভিশন। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে 3টি ধারণা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তিনি বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা। জলবিদ্যুৎ ভাগ করে নিতে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান ডক্টর ইউনুস। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জলবায়ু বিষয়ক প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের বাকুতে উদ্বোধনী আয়োজনে 3 মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সমস্যা ও সমাধান দুই তুলে ধরেন। বেঁচে থাকার জন্য পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করে তিনি পাল্টা জীবন সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ দেন। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. আত্মরক্ষাত্মক শক্তিবর্ধক নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুবশক্তিকে কাজে লাগানোর তাগাদা দেন তিনি। Education of creating job seekers will be replaced by entrepreneurship-focused education. Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. জলবায়ু সংকট তীব্রতর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকার পরেও মানুষ আত্মবিধ্বংসী প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ও গুণগত জীবন যাপনের বিকল্প নেই বলে মত দেন। We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে আগামীর পৃথিবী তরুণরাই গড়বে বলেও আশাবাদ জানান তিনি। I hope you will join me in this dream. আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আগের সরকারের নৈরাজ্যের কারণেই নিত্য পণ্যের বাজারে এমন অস্থিরতা। তাদের অনেকগুলো বকেয়া এখনও পরিশোধ করতে হচ্ছে। তবে জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আরও জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জেরবার সাধারণ মানুষ, যদিও লাগাম টানতে চেষ্টা চলছে সরকারের বিভিন্ন মহলের। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এলএনজি, সার, গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে কাজ চলছে বলে জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেটলি ভবিষ্যতের প্রভাবের একটু সময় লাগবে। সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। জানুয়ারির প্রথম সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যেন বই হাতে পায়, সেজন্য সব ব্যবস্থা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ষষ্ঠম এবং সপ্তম শ্রেণী আবার ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা ওরা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীরা ওরা বইগুলি পাবে। আগের সরকারের প্রকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর তার টার্গেট থাকে এভাবেই 1000 কোটি টাকা লোপাটের। বলছি বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের MK বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন, উচ্চশিক্ষার্থে 15টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিশ্রুতির ফাঁদ পেতে সর্বশান্ত করা হয়েছে তাদের। বিএসবি ক্যামব্রিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটের জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন এমকে বাশারের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনে ধোঁকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে পিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলা আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন এমকে বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যামব্রিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু কানাডা সেনায়া কলেজ এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন এমকে বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী, পুত্র, কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা, সেমিনার, মানববন্ধনে ক্যামব্রিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা। 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে। তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিটিভির কর্মকর্তা মাহফুজার ঢাকায় ফ্ল্যাট, কানাডায় বাড়ি, দুদকের জিজ্ঞাসাবাদ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা 7টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। 2014 সালের নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় এমপি নির্বাচিত হন। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেয়া জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে স্পষ্ট বেইমানি বলে মনে করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আহত ও নিহত পরিবারের পুনর্বাসন সহ 12 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। দাবি জানান, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতেও এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা জানিয়ে রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর প্রচার প্রসারকারী মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেওয়া হয়েছে
যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি ও গাদ্দারি। রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। বিটিভিতে চাকরি করে কানাডায় বাড়ির মালিক সাবেক জিএম মাহফুজা আক্তার। তার বিরুদ্ধে 13 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মাহফুজা আক্তারের দুর্নীতি সন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মাহিলা ইসলামের রিপোর্ট। বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 13 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নিজের বক্তব্য দিতে বুধবার দুদকে হাজির হন মাহফুজা আক্তার। পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক নাইমুল ইসলাম। দুদক জানায় সরকারি অর্থ আত্মসাৎ করে গ্রামের বাড়িতে 3টি বহুতল ভবন, রাজধানীর বনশ্রীতে ফ্ল্যাট আর কানাডায় বাড়ির মালিক হন মাহফুজা আক্তার। মাহফুজা আক্তার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় 8 কোটি টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতে অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এড়িয়ে যান মাহফুজা আক্তার। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি অধ্যাপক সাদেকা হালিমের 2টি পাসপোর্ট জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নজরদারিতে থাকা সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ডিন থাকাকালীন অন্যের গবেষণা চুরির অভিযোগেও অভিযুক্ত। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম শুধু শিক্ষকতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। গত বছরের 30 নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ পান তিনি। ছাত্র জনতার দাবির মুখে গত 12ই আগস্ট পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। সাদেকা হালিমকে আমরা দেখতে পেয়েছি তিনি 5 আগস্টের পরে কিন্তু আত্মগোপনে ছিলেন। কারণ আত্মগোপনে তিনি এই কারণে ছিলেন যে তিনি নিজেও জানতেন যে তিনি অপরাধের সাথে যুক্ত ছিলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মসজিদে প্রবেশ করে পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে বক্তব্য দিয়েও বিতর্কিত হয়েছিলেন গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত এই শিক্ষক। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তার গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। জীবন জুড়ে যে অপকর্মগুলো করেছে, অন্যের থিসিস চুরি করা, তারপরে হচ্ছে ফ্যাসিবাদের সাপোর্টার হওয়া, আমার মনে হয় যে এসব কাজের ফল অবশ্যই তাকে ভোগ করা উচিত। 11 নভেম্বর যুক্তরাজ্যে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাদেকা হালিমকে। 2 রকমের পাসপোর্ট পেয়েছি, একটা পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট, একটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। 2 রকম পাসপোর্ট থাকার কারণে এটা পাসপোর্ট আইনে আপত্তিকর, মানে অপরাধ। আমরা পাসপোর্ট গুলো সিজ করেছি। আইনগত বৈধতা কতটুকু আছে এটা ওনার সাথে কথা বলবো, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাচ্ছিলেন তিনি। তাকে যে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি এটা একটা সঠিক সিদ্ধান্ত। ওনার সাথে আরো যারা ছিল তাদের সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সাদেকা হালিম ছিলেন ভীষণ অজনপ্রিয়। 2019 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থী প্যানেল নীল দলের প্রায় সবাই বিজয়ী হলেও সহসভাপতি পদে হেরেছিলেন তিনি। তো আমরা চাই ওনার বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হোক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবছর নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর 21 বইমেলা। সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, গত 16 বছরে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থবিরতা কাটিয়ে দুঃশাসনের বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। নতুন বাংলাদেশকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনার কথা জানিয়ে ফারুকী বলেন, শীঘ্রই সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা জানানো হবে। এ সময় আগামী 15 নভেম্বর পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ না করার সিদ্ধান্তের কথা জানায় গ্রুপ থিয়েটার ফেডারেশন। হুমায়ুন আহমেদের রচনাবলী ধ্রুপদী সাহিত্য হিসেবে ব্যাপকভাবে পঠিত হবে এবং সমালোচকদের বদান্যতা পাবে। বাংলা একাডেমিতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 76তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারে বিশিষ্টজনেরা আরও বলেন, হুমায়ুন আহমেদ ছিলেন মধ্যবিত্তের আশ্রয়। জীবনকে নিয়ে সাবলীল আনন্দ ও কৌতুক প্রবণতা তার গল্প উপন্যাস জুড়ে। পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে হুমায়ুনের অসাধারণ কাজ রয়েছে উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, নবম-দশম শ্রেণীতে তার মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা পাঠ্যভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিল জুলাই আন্দোলনের আহতরা, সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ। জুলাই বিপ্লবের 100 দিন, দ্রুত নির্বাচনের তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের Z+ নিরাপত্তা। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে সতর্ক অবস্থান। বাজারে বিশৃঙ্খলার কারণে কমছে না নিত্যপণ্যের দাম, বললেন অর্থ উপদেষ্টা। টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যামব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।